রাশিয়া ইরানের বৈঠক, দিশেহারা ট্রাম্প। ইরানের সাথে আলোচনায় বসতে মরিয়া ট্রাম্প। ইসরায়েলে তোলপাড়, ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু। জানাবো মার্কিন ইসরায়েলি গোয়েন্দারাও হতবাক। মোস্তফা খামেনির কৌশল বুঝতে ট্রাম্পের 100 বছর সময় লাগবে। এবং সর্বশেষ জানাবো চালু করছে আত্মঘাতী স্কোয়াড, 80 দশকের রণকৌশলে ফিরছে লেবাননের গোষ্ঠী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়া ইরানের বৈঠক, দিশেহারা ট্রাম্প। ইরানের সাথে আলোচনায় বসতে মরিয়া ট্রাম্প। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে নতুন বিশ্ব ব্যবস্থা করার লক্ষ্যে ইরান, রাশিয়া ও চীনের সাথে জোটবদ্ধ হতে যাচ্ছে। তারা পুরনো ব্যবস্থা ভেঙে মার্কিন শক্তির বলয় থেকে বিশ্বকে মুক্ত করতে চায়। এমন আশঙ্কা আরো শক্ত ভিত্তি পাচ্ছে ইরানের সাম্প্রতিক রাশিয়া সফরের খবরে। আর তেহরান মস্কোর বৈঠকের খবর পেয়ে ইতোমধ্যেই ট্রাম্প ইরানের সাথে সরাসরি আলোচনায় বসতে রাজি। এমনকি ফোনেও তিনি ইরানের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 2 মাসের রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে হঠাৎ করেই কূটনৈতিক তৎপরতা বেড়েছে। একদিকে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার ডাক দিয়েছেন। কিন্তু বাস্তবে দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। সোমবার রাশিয়ায় পৌঁছে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নেন আরেকটি। যুদ্ধ থামাতে মস্কোর সমর্থন চাইছে তেহরান। এর আগে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় একাধিক দফা আলোচনা করেও কোনো অগ্রগতি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান চাইলে সরাসরি আলোচনায় আসতে পারে বা ফোন করেও যোগাযোগ করতে পারে। তবে তিনি স্পষ্ট করে দেন যে কোনো আলোচনার পূর্ব শর্ত হিসেবে ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে হবে। এই অবস্থায় শান্তি আলোচনা আর এগোয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেন। তার মতে ইরান প্রস্তাব দিলেও তা সমঝোতার জন্য যথেষ্ট ছিল না। বিরোধের কেন্দ্র এখন কৌশলগত হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 তেল ও জ্বালানি এই পথ দিয়েই যায়। ইরান বলছে আগের অবস্থায় ফেরার সুযোগ নেই, ফলে উপসাগরীয় এলাকায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এই অচল অবস্থার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। সোমবার এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। মার্কিন শেয়ার বাজারের ভবিষ্যৎ সূচক নেমেছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন দীর্ঘমেয়াদী অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে আরো চাপের মুখে ফেলবে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে পশ্চিমা দেশগুলো মনে করে এর আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চলছে। এই ইস্যুতেই আলোচনায় সবচেয়ে বড় অচল অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান যেন মধ্যপ্রাচ্যে তার মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন কমায়। লেবাননে হিজবুল্লাহ ও গাজায় হামাসের প্রতি তেহরানের সমর্থন নিয়েও আপত্তি ওয়াশিংটনের। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাও সীমিত করতে চায় তারা। তবে ইরানের অবস্থানও কঠোর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হুমকি বা অবরোধের মুখে তারা কোনো চাপিয়ে দেওয়া আলোচনায় যাবে না। আগে যুক্তরাষ্ট্রকে সমুদ্র অবরোধ সহ সব বাধা তুলে নিতে হবে। যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা বাড়লেও সমাধান এখনো অনিশ্চিত। দুই পক্ষের শর্ত ও অবিশ্বাস এতটাই বেশি যে শান্তির পথ এখনো অনেক দূরের মনে হচ্ছে। ইসরায়েলে তোলপাড়, ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু। ইসলামী শরীয়তে জুলুমের পরিণাম ভয়াবহ। অত্যাচারী শাসকের দীর্ঘদিনের অন্যায় অবিচারে জনমনে জন্ম নেয় চাপা ক্ষোভ। ঠিক তেমনটি ঘটেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রেও। ফিলিস্তিনি জনগণের উপর যে অন্যায় অবিচার করেছে এই রাষ্ট্রপ্রধান, তার সাক্ষী পুরো বিশ্ব। এরপর ইরান যুদ্ধ। কোনো স্পষ্ট যুক্তি ছাড়াই তেহরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধবাজ এই নেতা। আক্রান্ত হয়েছেন মরণব্যাধি ক্যান্সারে। শুধু তাই নয়, খোদ ইসরায়েলিরাই যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত, অবিশ্রান্ত। এত যুদ্ধের কারণে ক্ষোভের ফেটে পড়েছে দেশের জনগণ। নেতানিয়াহুর বিভৎস মূর্তি বানিয়ে স্লোগান তুলছে রাজপথে।
টানা যুদ্ধের কারণে নিজেদের প্রাণ শেষ করে দিচ্ছে আইডিএফ যোদ্ধারা। এপ্রিলেই স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছে 7 জন। ইহুদি রাষ্ট্রের নেতাকে ক্ষমতা থেকে সরাতে মাঠে নেমেছেন তার 2 প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। জোটবদ্ধ হয়েছেন দেশের সাবেক 2 প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ। নিজেদের দল এক করে চলতি বছরের শেষে অনুষ্ঠেয় নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই 2 নেতা। রোববার এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন কট্টরপন্থী বেনেট ও মধ্যপন্থী লাপিদ। বেনেটের দল বেনেট 2026 এবং লাপিদের ইয়েশ আতিথ মিলে নতুন জোটের নাম হয়েছে টুগেদার, নেতৃত্বে বেনেট। টেলিভিশনে দেয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেন 2 নেতা। লাপিদ বলেছেন, বেনেট ডানপন্থী কিন্তু সৎ মানুষ। এই পদক্ষেপের একটাই উদ্দেশ্য, বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করা, পাশাপাশি অভ্যন্তরীণ বিভাজন দূর করা। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে দেশকে এগিয়ে নিতে চাইছেন 2 জনই। আদর্শিক মিল না থাকা সত্ত্বেও মূলত নেতানিয়াহুর বিরোধিতায় এক সুতোয় গেঁথেছে তাদের। বিচ্ছিন্ন বিরোধী দলগুলোকে এক ছাদের নিচে আনাই জোটের প্রধান লক্ষ্য। এর আগেও হাত মিলিয়েছিলেন বেনেট এবং লাপিদ। 2021 সালের নির্বাচনে একজোট হয়ে নেতানিয়াহুর 12 বছরের শাসনের ইতি টানেন তারা। তবে এই জোট সরকার টিকেছিল মাত্র 18 মাস। এর আগেও 2013 সালে জোট করে নেতানিয়াহুর সরকারে ঢুকে পড়েন তারা। 2023 সালের অক্টোবরে হামলার পর পাল্টে যায় দৃশ্যপট। ওই হামলার জবাবে শুরু হয় ফিলিস্তিন যুদ্ধ। গাজায় আগ্রাসন, ইরান যুদ্ধের কারণে নিজ দেশেই পুরোদস্তুর ভাবমূর্তি ধসে পড়েছে নেতাহুর। জনমত জরিপে আসছে 26 সালের নির্বাচনে হাঁটতে চলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন ইসরায়েলি গোয়েন্দারাও হতবাক। মোস্তফা খামেনির কৌশল বুঝতে ট্রাম্পের 100 বছর সময় লাগবে। মোস্তফা খামেনো কৌশলে ধরাশায়ী আমেরিকা। তিনি এমন চাল চালছেন যা বুঝতে ডোনাল্ড ট্রাম্পের আরো 100 বছর লেগে যেতে পারে। মার্কিন আর ইসরায়েল গোয়েন্দারা মিলেও কোনো কুল কিনারা করতে পারছেন না। তেহরান থেকে শুরু করে ওয়াশিংটনের অলিগলি সবখানে এখন একটাই প্রশ্ন, কোথায় আছেন মোস্তফা খামেনি? গত 28 ফেব্রুয়ারি বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ক্ষমতার মাসনদে বসলেও এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি এই রহস্যময় নেতা। তাকে ঘিরে দানা বেঁধেছে রহস্যের ঘন কুয়াশা, যা ভেদ করতে হিমশিম খাচ্ছে বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদন যেন সেই রহস্যের আগুনে আরো ঘি ঢেলেছে। প্রতিবেদনটি বলছে, মোস্তফা খামেনি এখন এক অদৃশ্য ছায়া হয়ে দেশ চালাচ্ছেন। কোনো ভিডিও নেই, কোনো অডিও নেই, এমনকি স্টেট টিভিতে তার কোনো জীবন্ত উপস্থিতিও নেই। কেবল সরকারি ঘোষণাপত্র পাঠ করে শোনানোর মাধ্যমে দেশবাসী জানতে পারছে তাদের নেতার অস্তিত্বের কথা। তিনি কি সত্যিই সচেতনভাবে অন্তরালে থাকছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ধরনের শারীরিক ট্র্যাজেডি? তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ভয়ঙ্কর তথ্য মিলেছে। তার শারীরিক অবস্থা নিয়ে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই যৌথ হামলায় মোস্তফা মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তার মুখমণ্ডল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্লাস্টিক সার্জারি ছাড়া তার সামনে আসা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, এক পা হারিয়ে তিনি এখন কৃত্রিম অঙ্গ লাগানোর অপেক্ষায় দিন গুনছেন। তবুও ভাঙা শরীর নিয়েও তিনি মানসিকভাবে অটল থেকে যুদ্ধের ময়দানে অদৃশ্য সেনাপতির ভূমিকা পালন করছেন। নিরাপত্তার চাদর এখন এতটাই শক্ত যে খোদ আইআরজিসি কমান্ডার বা সরকারের শীর্ষ মন্ত্রীরাও তার দেখা পাচ্ছেন না। আধুনিক প্রযুক্তির যুগে যেখানে এক ক্লিকেই সব সম্ভব, সেখানে মোস্তফা ফিরে গেছেন মানধাতা আমলের যোগাযোগ পদ্ধতিতে। কোনো ডিজিটাল সিগন্যাল নয়, বরং হাতে লেখা চিঠি এখন তার প্রধান অস্ত্র। সিলগালা করা সেই গোপন খামগুলো মোটরসাইকেল বা সাধারণ গাড়িতে করে পৌঁছে যাচ্ছে দুর্গম পাহাড়ি পথ আর অচেনা সব গ্রামের আস্তানায়। এই বার্তাবাহকদের চেইনটি এতটাই বিশ্বস্ত যে এর একটি কড়াও যদি ছিঁড়ে যায়, তবে পুরো নেটওয়ার্ক মুখ থুবড়ে পড়বে। ইসরায়েলি গোয়েন্দাদের তীক্ষ্ণ নজর এড়িয়ে এই চিরকুটগুলোই এখন তেহরানের ভাগ্য নির্ধারণ করছে। কর্মকর্তারা ভয় পাচ্ছেন, একটু ভুল পদক্ষেপে যদি মোস্তফার অবস্থান শনাক্ত হয়ে যায়, তবে হয়তো নেমে আসবে আরেকটি প্রাণঘাতী হামলা। তাই সর্বোচ্চ নেতার আশপাশে এখন সার্বক্ষণিক সতর্ক পাহারায় রয়েছেন ডাক্তার আর বিশ্বাসী দেহরক্ষীরা।
এদিকে খোদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজের চিকিৎসা অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরাসরি তদারকি করছেন মোস্তফার স্বাস্থ্য। একটি অজ্ঞাত স্থানে আধুনিক সব চিকিৎসা সরঞ্জাম নিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী এক হাসপাতাল। সেখানেই তার অকেজো হয়ে যাওয়া হাতটি ধীরে ধীরে সচল করার চেষ্টা চলছে। যদিও ঠোঁটে ও মুখে আঘাতের কারণে কথা বলতে তার এখনো বেশ বেগ পেতে হচ্ছে, তবুও নির্দেশনার কলম তার থামেনি। মধ্যপ্রাচ্যে এখন এক অস্থির যুদ্ধবিরোধী কাজ করছে, কিন্তু তলে তলে বইছে বারুদের গন্ধ। হরমুজ প্রণালীর অচলাবস্থা আর ক্ষমতার এই টানাপড়েনের মাঝে মোস্তফা খামেনি যেন এক জীবন্ত কিংবদন্তি অথবা এক করুণ ট্র্যাজেডির নায়ক হয়ে আছেন। তিনি কি আবার কখনো জনসম্মুখে ফিরে আসবেন, নাকি এই লুকোচুরি খেলার আড়ালেই বদলে যাবে পারস্যের ইতিহাস? সেই উত্তর আপাতত সময়ের গর্ভেই লুকানো। চালু করছে আত্মঘাতী স্কোয়াড। ৮০ দশকের রণকৌশলে ফিরছে লেবাননের গোষ্ঠী। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের ৮০ দশকের রণকৌশলে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েলকে লেবাননে ঘাঁটি স্থাপনে বাধা দেওয়ার লক্ষ্যে এই গোষ্ঠীটি আবারও তাদের আত্মঘাতী স্কোয়াড সক্রিয় করার কথা জানিয়েছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহর নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক নেতা বলেছেন তারা পুনরায় ৮০ দশকের রণকৌশলে ফিরে যাবেন এবং ইসরায়েলকে লেবাননে ঘাঁটি গড়তে বাধা দেওয়ার জন্য আত্মঘাতী স্কোয়াড সক্রিয় করবেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা ভূখণ্ডের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, পূর্ব পরিকল্পিত ছক অনুযায়ী অধিকৃত অঞ্চলে বিপুল সংখ্যক আত্মঘাতী বোমা হামলাকারী মোতায়েন করা হয়েছে। হিজবুল্লাহর ওই নেতা বলেন, অধিকৃত লেবাননের গ্রামগুলোতে অবস্থানরত শত্রুপক্ষের কর্মকর্তা ও সৈন্যদের ওপর হামলা চালানোই এই আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্য। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় লেবানন যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ আলোচনার বিষয়ে দেশটির সরকারের অবস্থান স্পষ্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জোসেফ বলেছেন, আমরা মধ্যস্থতাকারী মার্কিন পক্ষকে শুরু থেকেই অবগত করেছি ইসরায়েলের সঙ্গে পরবর্তী যে কোনো আলোচনার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য প্রথম পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তরও বিষয়টি স্পষ্টভাবে বলেছে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।